চেঞ্জ অফ অ্যাক্সেসটা হলো কি, যে মনে করেন আমরা তো অ্যাক্সেস আপনার এরকম উল্টা হয়ে গেল, এই জিনিসটা একটু দরকারি। যেমন আমরা সব সময় তো দেখে আসছি যে অ্যাক্সেসগুলো হয়, আবার এটা মাত্র রেক্টেঙ্গুলার হয়, তাই না? রেক্টেঙ্গুলার মানে হলো ভূমির সাথে একটা সমান্তরাল হবে আর একটা ভূমির সাথে লম্ব হবে। অর্থাৎ এইখানে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, অর্থাৎ এটা এক্স ও এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ, এরকম হয়। তাহলে এটাকে আমরা বলতেছি, যে এটাকে আমরা বলতেছি অরিজিন। কতজন জয়েন করলাম? 5 জন। আচ্ছা, আপনারা একটু দেখুন, এটা সহজ আছে, আমরা এটা করলে পারবো। এই যে এইটাকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে ছেদ করলো, এটাকে আমরা বলতেছি অরিজিন। এখন এই অরিজিনটা অনেক সময় দেখা গেল যে এইখানে না থেকে আমাদের অন্য আরেকটা বিন্দুতে শিফট করা লাগতে পারে। যেমন মনে করেন এখান থেকে আমরা এই নতুন বিন্দুতে শিফট করব, তখন এখানে একটা যদি বিন্দু থাকে পি বিন্দু, এটা যদি পি বিন্দু হয়, তখন এই বিন্দুর এই স্থানাঙ্ক যেটা এই অরিজিনের সাপেক্ষে কী হবে, এবং নতুন যে অরিজিন আমি অডেশ পাবো, এটা থেকে এখানে গিয়ে ও ছিল আমার আগেরটা, নতুন অরিজিন এক্স অক্ষ, এটা তখন হয়ে যাবে নতুন আরেকটা অক্ষ, এটা হয়ে যাবে নতুন আরেকটা অক্ষ। এই নতুন অক্ষের সাপেক্ষে আমার এই বিন্দুর স্থানাঙ্কটা কি পরিমাণে পরিবর্তিত হবে, এই জিনিসটা জানাই হলো আসলে আমার চেঞ্জ অফ অ্যাক্সেসের দরকারটা। আচ্ছা, এখন এই চেঞ্জ অফ অ্যাক্সেসটা আসলে কিভাবে করা হয়, এই জিনিসটা আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করেছি, সেটা একটু দেখুন। টু ফাইন্ড দ্য চেঞ্জ ইন দ্য কোঅর্ডিনেটস, অর্থাৎ কোনো একটা স্থানাঙ্কের বিন্দুর স্থানাঙ্কের যদি আমরা চেঞ্জ করতে চাই কোঅর্ডিনেটের বা স্থানাঙ্কের মধ্যে, তখন হোয়েন দ্য অরিজিন ইজ শিফটেড, অর্থাৎ অরিজিনকে এই বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে শিফট করবেন, স্থানান্তর করবেন, টু অ্যানাদার পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে স্থানান্তর করবেন, হোয়ার দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস রিমেইন আনঅ্যাল্টার্ড। ডিরেকশন মানে হলো কি? ডিরেকশন মানে হলো আপনার অক্ষ যেভাবে ছিল, অক্ষটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অক্ষ আনঅ্যাল্টার্ড মানে হলো আপনার অক্ষের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অক্ষ আগে যেরকম ছিল এরকমও থাকবে, অর্থাৎ এখানে যেরকম ছিল এরকমও থাকবে, এইরকম আর কি, যে এরকম এরকম। এখানে যদি আমি ওইটা দিই নাই, এই অক্ষটা পরিবর্তন করে আমি এখানে নিয়ে গেলাম, কিন্তু এটা অক্ষর আনএল্টার্ড বলতে বোঝাচ্ছে, যেমন মনে করেন এই যে এক্স অক্ষটা ভূমির সাথে সমান্তরাল, এটা না থেকে আপনার যদি এরকম হয়ে যেত, এই অক্ষটা আপনার এইভাবে না থেকে যদি আপনার এরকম হয়ে যেত, তখন এটা অক্ষের স্থানান্তর হতো, অর্থাৎ আপনার অল্টার্ড হয়ে যেত, অর্থাৎ এটার স্থানাঙ্কটা ঘুরে যেত, অর্থাৎ এটার ডিরেকশনটা চেঞ্জ হয় নাই। ডিরেকশনটা চেঞ্জ না করে আপনার যদি কোনো স্থানাঙ্কের পরিবর্তন করেন, তখন আপনার সেই স্থানাঙ্কটা কিভাবে করবেন, এখানে আমরা ফর্মুলা ডিরাইভ করেছি। দেখুন, আমি ধরে নিয়েছি এখানে যে অক্ষ, এটাকে আমরা ধরে নিলাম ও, এই এক্স অক্ষ এবং এই যে ওয়াই অক্ষ, এটা অবিন্দুতে স্থানান্তর করেছে, আপনার ছেদ করেছে। আর নতুন আমি আর একটা অক্ষ ধরলাম, এই যে এইটা অরিজিন ধরলাম, সেই অরিজিনটাকে আমি বলতেছি অডেশ। অডেশ মানে হলো ওয়াই এর নতুন স্থানান্তরিত রূপ। আচ্ছা, 7 জন। এই স্থানান্তরিত রূপটাকে দেখুন, আমি এটার নতুন স্থানাঙ্ক, আমার তো অরিজিন সব সময় কিন্তু স্থানাঙ্ক কিন্তু 0 0, হ্যাঁ, অরিজিনের স্থানাঙ্ক অলওয়েজ 0 0, কিন্তু এইখানে তো তার একটা স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্কটাকে এই যে ধরে নেওয়া হলো আলফা এবং বিটা, এই যে এখানে ধরে নিয়েছিল যে দেখেন আলফা বিটা আলফা বিটা। তাহলে আমার দেখুন এক অক্ষ থেকে যে এটার স্থানাঙ্ক যদি আলফা বিটা হয়, তাহলে এইখানে দৈর্ঘ্য হলো আলফা, এবং যে এই যে উচ্চতা হবে কি বিটা। আর পি একটা বিন্দু আছে, যে মনে করেন এখানে এই পি বিন্দুর স্থানাঙ্কটা মনে করেন যে এই অরিজিনাল যে এক্সের সাপেক্ষে হলো এক্স ওয়াই, আর নতুন যে আমরা অক্ষটা পাইলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই নতুন অক্ষের সাপেক্ষে তার স্থানাঙ্কটা হলো কি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, এই নতুন অক্ষের সাপেক্ষে। তাহলে দুইটা তার স্থানাঙ্ক হয়ে গেল। এখন এই অরিজিন আমার যেটা অক্ষ ছিল এক্স এবং ওয়াই অক্ষ, এটার সাপেক্ষে এইটার যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের মধ্যে একটা সম্পর্ক নির্ণয়টাই হলো আমার চেঞ্জ অফ অ্যাক্সেসের মূল টার্গেট বা কাজ। দেখুন কিভাবে করা হয়েছে। প্রথমে দেখুন, কি হলো, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা?
বাইরে বাইরে আসি কোন হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? একজনে বলেন তো। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার হঠাৎ করে শেয়ারিংটা অফ হয়ে গেল কেন সেটা তো আমি বুঝতে পারছি না। ওকে, আচ্ছা, তাহলে এইবার আসুন আমরা যদি এখানে একটু আমরা যদি কাজ করি, তাহলে আমরা এটা কিভাবে আমরা করবো একটু দেখুন। প্রথমে এখানে কাজগুলো আমি একটু রিপিট করে নিই। Let us consider অথবা let us take a new pair of axes অর্থাৎ যে o dash x dash এবং o dash y dash এই নতুন একটা অক্ষরে নেওয়া হলো প্যারালাল টু দ্য ওল্ড পেয়ার, অর্থাৎ x অক্ষের সাথে আগেরটার সাথে এটা প্যারালাল, y অক্ষের সাথে এটা হলো প্যারালাল, এটাই এখানে বলা হয়েছে আর কি। Being the new origin whose coordinates are অর্থাৎ নতুন কোঅর্ডিনেটে যে x dash y dash এটা আপনাদেরকে বলা হয়েছে এবং পুরাতন কোঅর্ডিনেটটা ছিল x y, এটা এখানে বলা হয়েছে। এবার it is required to transform the coordinates অর্থাৎ x y কে in terms of x dash y dash, অর্থাৎ নতুন আপনি যে এখানে অক্ষ ধরেছেন x dash y dash এই বিন্দুটাকে সেই দুটো বিন্দুর সাপেক্ষে এই যে এই x dash y dash সাপেক্ষে in terms of x dash y dash এর সাপেক্ষে আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখুন কিভাবে প্রকাশ করবে বা কিভাবে প্রকাশ করতে হয় দেখুন। এখানে দেখুন ওয়াইএল ইজিক্যাল টু আলফা লিখলাম, কিভাবে লিখলাম ওয়াইএল ইজিক্যাল টু আলফা, এই যে এখানে দেখুন আমার যে ফিগারটা ছিল যে ওয়াইএল, এটা তো আমার অরিজিন ছিল ওয়া থেকে এল পর্যন্ত, যে ওয়াডেসের স্থানাঙ্ক যদি আলফা বিটা হয়, এটা স্থানাঙ্ক যদি আমার আলফা থেকে বিটা হয়, তাহলে দেখুন ওয়া থেকে এল এর যে দূরত্ব এটা হলো কি আমার আলফা, এল থেকে যে আমার ওয়াডেসের দূরত্ব এই দূরত্ব হলো আমার কি বিটা। এটা হ্যালো আপু। ওর থেকে এল অডেস থেকে এল এর দূরত্ব হলো আমার বিটা, এই জিনিসগুলো এই যে এখানে লিখে হয়েছে দেখেন, এল অডেসের দূরত্ব হলো বিটা। এবার দেখুন পি যে আমার বিন্দু ছিল, যে এখানে যে আমার পি বিন্দুটা ছিল, যে পি বিন্দুটা যে আমার ছিল এক্স ওয়াই সাপেক্ষে, এক্স ওয়াই যে অক্ষ আছে এটার সাপেক্ষে আমার এই পি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার কি এক্স ওয়াই। তাহলে ও থেকে যে এম এর যে দূরত্ব, ও থেকে এম এর দূরত্ব এটা হলো কি আমার এক্স, আর পি থেকে যে এম এর দূরত্ব, পি এম এর যে দূরত্ব এটা হলো আমার ওয়াই। এই জিনিসগুলো যে এখানে লেখা হয়েছে যে দেখুন এই যে ওয়াই এম ইজিক্যাল টু এক্স, এম পি ইজিক্যাল টু ওয়াই। এইবার নতুন অক্ষগুলোর সাপেক্ষে আমি যদি চিন্তা করি দেখুন, নতুন অক্ষটা ছিল আমার কি এক্স ড্যাশ অডেশ এক্স ড্যাশ। এবার এই এম বিন্দুটাকে আমি এইখানে যদি কল্পনা করি তাহলে এম এর নতুন স্থানাঙ্ক হবে কি এম ড্যাশ। যেহেতু নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, সেহেতু ওয়াডেশ থেকে এম এর যে দূরত্ব ওয়াডেশ এম ড্যাশের দূরত্ব হলো কি এক্স ড্যাশ, আর এম ড্যাশ থেকে পি এর দূরত্ব হবে আবার ওয়াই ড্যাশ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ড্যাশ। এই জিনিসগুলো যে এখানে লিখছে দেখুন, এই যে ওয়াই ড্যাশ এম ড্যাশ ইজিক্যাল টু এক্স ড্যাশ এবং এম ড্যাশ পি ইজিক্যাল টু ওয়াই ড্যাশ। এবার তাহলে আমরা এখানে দেখুন একটা নতুন কনক্লুশনে যেতে পারবো। ওয়াই এম ইজিক্যাল টু আমরা লিখতে পারবো ওয়াই এল প্লাস এল এম। দেখুন এটা কীভাবে লিখে, ওয়াই এম ইজিক্যাল টু এই যে ও থেকে যে এম এর দূরত্ব, এই যে ওয়াই এম ইজিক্যাল টু আমি এই দূরত্ব ওয়াই এল এবং এল এম, এই দুটো দূরত্ব আমি ব্যাঙ্গে লিখতে পারি আর কি। টোটালটাকে আমি দুইটা অংশে ভাগ করে লিখতে পারি। তাহলে প্রথম ভাগটা হলো ওয়াই এল, দ্বিতীয় ভাগটা হলো এল এম। এই যে দেখুন ওএল প্লাস এল এম, তাহলে ওএল ঠিক থাকলো। এল এম মানে আমরা লিখতে পারি দেখুন এই যে এল এম, এই এল এমকে আমরা এই যে এখানে যদি স্থানান্তর করে, যে এল এম মানে হলো ও থেকে এম এর যে দূরত্ব, এম ডেশের দূরত্ব ও ডেশ থেকে এম ডেশের যে দূরত্ব, এল থেকে এম এর দূরত্ব সেম দূরত্ব, এই জন্য আমরা এল এম ইজিক্যাল টু আমরা ও ডেশ এম ডেশ লিখতে পারি। অর্থাৎ আমরা এটার নতুনটার সাপেক্ষে তার দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করতে পারি। কারণ কি আমরা জানি ও ডেশ থেকে এম ডেশের দূরত্ব হলো কি আমার এক্স ডেশ, এই যে এটা আমরা জানি এক্স ডেশ, একটু আগে যেটা আমরা এখানে লিখেছিলাম, এই যে ও ডেশ থেকে এম ডেশের দূরত্ব হলো এক্স ডেশ। এবার মানগুলো যদি আমরা এখানে বসাই দেখুন,
এই যে মানগুলো বসিয়ে দেন। ওয়াইএল এর দূরত্ব ভ্যালু পেয়েছিলাম, এই যে দেখুন আমরা আলফা, যে ওয়াইএল এর দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা আলফা, এবং ও ড্যাশ এম ড্যাশের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা এক্স ড্যাশ। তাহলে আলফা প্লাস এক্স ড্যাশ হয়ে যাবে। এই যে দেখুন এখানে কি, ও এটা কেটে দিয়েছে, এখানে আপনার একটু কারেকশন করে নেবেন। তাহলে ওয়াইএম ইজিক্যাল টু হলো আপনার ছিল কি এক্স, নাকি ওয়াইএম ইজিক্যাল টু কি ছিল, এই যে এখানে দেখুন ওয়াইএম ইজিক্যাল টু ছিল এই যে এক্স ছিল, আর ও ড্যাশ এম ড্যাশ ছিল এক্স ড্যাশ, আর ওয়াইএল ইজিক্যাল টু ছিল আলফা। তাহলে যে এখানে আমরা যদি লিখে ফেলি এক্স ইজিক্যাল টু আলফা প্লাস এক্স ড্যাশ। এইবার এক্স ড্যাশকে যদি বাম দিকে আনেন তাহলে এক্স ইজিক্যাল টু আপনার এটা হয়ে যাবে, নতুন কোঅর্ডিনেট হয়ে যাবে আলফা এক্স ড্যাশ প্লাস আলফা, যেরকম করে আমরা লিখতে পারবো। এটাকে যদি আপনি একটু সাজিয়ে লেখেন, এক্স ড্যাশটাকে যদি সামনে লেখেন এক্স ড্যাশ প্লাস আলফা, এটা আপনার একটা কোঅর্ডিনেট হয়ে গেল। ঠিক একইভাবে এবার আপনি যদি এই যে এমপিটার কথা চিন্তা করি, আমরা যে এমপি এই টোটাল দৈর্ঘ্যটাকে কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এমপি ইজিক্যালটা আমরা বলতে পারবো এম এম ড্যাশ প্লাস পি এম ড্যাশ। আবার এই যে এম থেকে এম ড্যাশের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আবার এই যে ও ড্যাশ থেকে এল এর দৈর্ঘ্য সমান। বেশ যদি হিবিজিবি হয়ে যাচ্ছে, একটু চিন্তা করলে বুঝতে পারবেন আপনারা। দেখুন আমাদের হলো যে এখানে আমরা একটু কম্পেয়ার করব, এখানে সবাই আমরা যদি একটু চিন্তা করি, দেখুন পি এম এর যে দূরত্ব পি থেকে এম, এটা এই বিন্দুটা হলো এম, তাহলে দেখুন পি এম ইজিক্যাল টু, আমি যদি এখানে লিখি পি এম ইজিক্যাল টু পি এম ড্যাশ, পি এম ড্যাশ, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য লিখলাম পি থেকে এম ড্যাশ, তারপরে এম এম ড্যাশ প্লাস এম ড্যাশ এম, এইভাবে লেখা যায়। এম এম ড্যাশ যেটাতে এম ড্যাশ এম একই কথা। এইবার এম ড্যাশ এম মানে হলো, দেখুন এই যে এম ড্যাশ এম মানে হলো যে এই দৈর্ঘ্যটার সমান ওইটা, তাহলে এটা হলো ও ড্যাশ থেকে এল এর সমান। তাইলে পি এম ড্যাশ প্লাস ও ড্যাশ এল। এইবার দেখুন পি থেকে যে এম এর যে দূরত্ব, এই যে পি থেকে যে এম এর দূরত্ব, এটাকে আমরা বলতে পারি এটা ওয়াই অক্ষের দূরত্ব, নতুন কোঅর্ডিনেট সাপেক্ষে ওয়াই অক্ষের যে দূরত্ব। তাহলে এটা হলো আমার ওয়াই ড্যাশ প্লাস ও থেকে এল এর যে দূরত্ব, যে এখানে দেওয়া আছে দেখুন বিটা প্লাস বিটা, আর পি এম এই টোটাল যে দৈর্ঘ্য, যেখানে আমরা লিখছিলাম যে ওয়াই, তাহলে ওয়াই ইজিক্যাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এই জিনিসটাই যে এখানে লিখা হয়েছে, আপনারা এই যে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই যে এল ও ড্যাশ এম ড্যাশ পি বিটা প্লাস ওয়াই ড্যাশ। এটাকে যদি সাজিয়ে লিখুন, আপনারা দেখুন এই যে এক্স ড্যাশটাকে যদি এখানে সাজিয়ে লিখছে ওরা, এই যে ঘুরিয়ে লিখছে এই যে এক্স ড্যাশ, অর্থাৎ এক্স ড্যাশ এখানে আলফাটা ওইদিকে বিয়োগ করে দিয়েছে, মাইনাস আলফা, এই যে মাইনাস আলফা করে দিয়েছে। আর এইখান থেকে এই যে বিটাটাকে আপনি ওইদিকে ডান দিকে বিয়োগ করে দিয়েছে, এইভাবে আপনি লিখতে পারবেন ওয়াই ড্যাশ ইজ ইকাল টু ওয়াই মাইনাস বিটা। এটা ছিল আমাদের একটা রিলেশন, অর্থাৎ এই দুটো রিলেশন করে আমাকে অঙ্ক করতে হবে আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই একটা ফর্মুলা, আরেকটা হলো আপনার ফর্মুলা এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা, এটা একটু মাথায় রাখবেন, এক্স ড্যাশ প্লাস আলফা, অর্থাৎ পুরাতন কোঅর্ডিনেটকে নতুন কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করে ফেলা, ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন। আচ্ছা, এইবার আরেকটা জিনিস হলো রোটেশন অফ অ্যাক্সেস। তার রোটেশন মানেই বুঝতে পারতেছেন, রোটেশন মানেই রোটেট করা বা ঘূর্ণন করা। তাহলে এটা কিভাবে ঘূর্ণন করবে? তো ঘূর্ণন জিনিসটা হলো, দেখুন আমি যদি এইভাবে চিন্তা করি যে এই যে আমার অরিজিন অক্ষটা আমার এরকম ছিল, এটা আমার এক্স অক্ষ ছিল, আর এটা আমার ওয়াই অক্ষ ছিল, যে অরিজিন, এটা অরিজিন। এবার এটাকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘুরিয়ে যদি এইখানে নিয়ে আসি, এটা আমার নতুন এক্স অক্ষ, নতুন এক্স ড্যাশ হয়ে যাবে। আর এই ওয়াই অক্ষটাকে আমি ঘুরিয়ে যদি আমি যে এইখানে নিয়ে আসি, অর্থাৎ এইখানে আমি যতটুকু অ্যাঙ্গেল আমি এক্স অক্ষকে ঘুরালাম, ঠিক সিমিলার পরিমাণ অ্যাঙ্গেলও ওয়াই অক্ষটা এখানে ঘুরিয়ে চলে যাবে। তাহলে এটার রোটেশন অফ অ্যাক্সেস। তখনও দেখুন এই যে পি বিন্দুর যে স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি পরিবর্তনটা তার পরিলক্ষিত হবে, সেটা ডিটারমাইন করাটাই হলো আমার রোটেশন অফ অ্যাক্সেসের কাজ। অর্থাৎ কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমকে আপনি যখন রোটেট করে ফেলবেন, তাকে যখন আপনি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তার অক্ষগুলোকে স্থানান্তর করে ফেলবেন, তখন ওই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে বা ওই
অক্ষদ্বয়ের মধ্যে আপনার যে প্লেন থাকবে সেই প্লেনের মধ্যে বস্তুর অবস্থান বা তার যে স্থানাঙ্ক সেটা কি পরিমাণ পরিবর্তিত হবে বা তার অবস্থানের পরিবর্তনটা কীরকম পরিলক্ষিত হবে সেইটাই আপনার নির্ণয় করাটা হলো রোটেশন অফ অ্যাক্সিসের কাজ। আচ্ছা, এখানে যে রোটেশন অফ অ্যাক্সিস বা ডাইরেকশন আপনি যেটাই বলেন না কেন, ডিরেকশন টিটা, এই টিটাটা হলো আপনার এখানে একটা নিয়ামক। আবার এইটার আপনার এও চেঞ্জ হতে পারে, তার বিন্দু কিন্তু এখান থেকে এখানে সরে যেতে পারে। তখন এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিন্দুর অবস্থান পরিবর্তিত হলো, সেই অবস্থানের পরিবর্তনটাও আপনাকে এই ফর্মুলা দিয়ে, দুটো ফর্মুলা দিয়ে বের করতে হবে। আমি জাস্ট ডিরেকশন ফর্মুলাগুলো আমি এখানে লিখে দিলাম, আপনারা জাস্ট একটু মনে রাখবেন, তাই হলেই হবে। আর উপরের দুটো আমি জাস্ট আপনাদেরকে ডেরিভেশন করে দেখালাম। আর এগুলো ডেরিভেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি ডেরিভেশনে না গিয়ে সরাসরি আমি আপনাদেরকে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, দ্বিতীয় ফর্মুলাগুলো, কারণ এত ডেরিভেশনে আপনার দরকার নেই। উপরেরটা জাস্ট আপনারা একটু দেখে গেলেন যে কীভাবে হয়, আপনার ফর্মুলা ডেরিভেশন করার দরকার নেই, আপনার দরকার হলো অঙ্ক করা। আর কিভাবে আসলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর এটারও ডেরিভেশন আছে, এটা কেমনে আসে সেটারও প্রমাণ আছে। এক্স ইকাল টু এক্স ডেস কস টিটা মাইনাস ওয়াই ডেস সাইন টিটা, ওয়াই ইজ ইকাল টু এক্স ডেস সাইন টিটা প্লাস ওয়াই ডেস কস টিটা, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আর হলো এক্স ডেস ইকাল টু এক্স কস এক্স মাইনাস আলফা, অথবা আপনাকে এটা এভাবে বলতে হতে পারে এক্স ইকাল টু এক্স ডেস প্লাস আলফা, ওয়াই ইজ ইকাল টু ওয়াই ডেস প্লাস বিটা। এখন এই যে চারটা সূত্র আমরা পড়লাম, এই চারটা সূত্র অ্যাপ্লাই করে আমি একটা অঙ্ক করার চেষ্টা করব। দেখুন, তাহলে অঙ্কটা দেখুন, প্রথমে আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, বড় একটা ইকুয়েশন দেওয়া আছে, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ এত হোয়েন দ্য অরিজিন ট্রান্সফার টু এত। অর্থাৎ অরিজিন ছিল আপনার মনে করেন যে এইরকম 0 0 বিন্দুতে ছিল, এখন তার অরিজিনটা 2-1 বিন্দুতে চলে গেল। তো 2-1 বিন্দুটা আছে এইখানে, এই অরিজিনটা স্থানান্তর হয়ে এইখানে চলে গেছে। তখন এই যে আপনার একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এই ইকুয়েশনটার পরিবর্তিত রূপটা কি হবে, তখন এই অক্ষের সাপেক্ষে এই ইকুয়েশনটা পরিবর্তন হবে। অর্থাৎ যদি মনে করেন এখানে একটা সার্কেল থাকে, তখন এখানে গিয়ে এটা একটা প্যারাবোলা অথবা এটা একটা আপনার ইলিপস হয়ে যেতে পারে। অর্থাৎ তার যে আপনার যে এখন বর্তমান যে অবস্থান দেখতে পাচ্ছেন, তার অরিজিন যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে তার ফিগারের পরিবর্তন ঘটতে পারে। সেই ফিগারের পরিবর্তন বা বস্তুর যে আপনার আকৃতির পরিবর্তন ঘটে চেঞ্জেস অফ অ্যাক্সিসের কারণে অথবা অরিজিন শিফটের কারণে, সেই জিনিসগুলো মেজারমেন্ট করাই হলো আপনার চেঞ্জ অফ অ্যাক্সিসের কাজ। আরও অনেকে আপনার অ্যাপ্লিকেশনস আছে। আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে আপনি যদি মনে করেন যে হিসেবে আপনার যদি অরিজিন শিফট করে ফেলতে চান এক জায়গা থেকে এক জায়গায়, তখন এই ফর্মুলাগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এবার আসুন দেখুন, গিভেন দ্যাট দেওয়া আছে আপনার এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে এই যে মানগুলো যে দেওয়া আছে, এই মানগুলো কিন্তু অরিজিনের মান, এই যে অরিজিনের মান, তাহলে এটা হবে একটা আলফা আর একটা হবে বিটা। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে 2 হলো আলফা, -1 হলো বিটা। তাহলে দেখুন, তাহলে আমি সূত্রটা জানতাম এক্স ইকাল টু এক্স ডেস প্লাস আলফা, ওয়াই ইজ ইকাল টু ওয়াই ডেস প্লাস বিটা। তাহলে বিটার ভ্যালু যেহেতু -1, তাহলে যে এখানে -1 বসলো, বিটার জায়গায় -1। এইবার এক্সের জায়গায়, এই যে এক্সের জায়গায় এইটা, ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা আমি যে এখানে বসিয়ে দিলাম। তারপরে যেখানে দেখুন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, 8 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আপনার দেখুন সিম্পলিফিকেশন হয়ে গেল। যে এটা আমি আর এখানে দেখাই নাই, কিন্তু আপনাদেরকে এই গুণটা করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করেন এখানে 2 দিয়ে গুণ করে আপনাকে লিখতে হতো এক্স ডেস স্কোয়ার প্লাস 4x ডেস প্লাস 4 প্লাস তারপরে হলো আপনার 3, y ডেস স্কোয়ার মাইনাস 2y ডেস প্লাস 1 মাইনাস 8 ইন্টু, এবার আমি পরবর্তীতে সব ব্র্যাকেট আমি উঠিয়ে দেবো, আপনারা এটা গুণটা করে নেবেন আর কি। হ্যাঁ, প্লাস হলো 6 ইন্টু y ডেস মাইনাস 1 মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার দেখুন, আপনি যদি এখানে ব্র্যাকেট ট্যাকেট সব যদি আপনি উঠিয়ে দেন, তাহলে দেখুন এখানে কি আসতেছে, 2x ডেস স্কোয়ার প্লাস 8x ডেস প্লাস 8 প্লাস 3
ওয়াই ড্যাশ স্কোয়ার, তাহলে মাইনাস 6 ওয়াই ড্যাশ, তারপরে আছে প্লাস 3, তারপরে আছে মাইনাস 8 এক্স ড্যাশ মাইনাস 16, তারপরে এখানে আসতেছে প্লাস 6 ওয়াই ড্যাশ মাইনাস 6 মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার আপনি কাটাকাটি করেন, মাইনাস 8 এটা আর প্লাস 8 এক্স ড্যাশ কাটা, মাইনাস 6 ওয়াই ড্যাশ প্লাস 6 ওয়াই ড্যাশ কাটা, তাহলে দেখুন এখানে এটা স্কোয়ার ছিল, তাহলে 2x এক্স ড্যাশ স্কোয়ার 2x এক্স ড্যাশ স্কোয়ার আপনি এখানে লিখলেন, 3x ওয়াই ড্যাশ স্কোয়ার 3y ড্যাশ স্কোয়ার এখানে লিখলাম। তারপরে এখানে আপনি দেখুন 16 আর 6 আর 7 এগুলো যোগ হবে, 8 এটা থেকে বিয়োগ হবে, তাহলে আর 3 11 বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে আলটিমেটলি মাইনাস 18 মনে যে এদিকে থাকবে আর কি, এটা ডান দিকে নিয়ে গেলে আমার উত্তর হয়ে গেল। একটু বলেন তো সবাই আমরা এটা বুঝতে পেরেছি কিনা? আমার কথা কি শুনতেছেন? জি স্যার। স্যার শোনার সমস্যা নেই, তবে মাঝে মাঝে স্যার নেট প্রবলেম হতে পারে আমার, ভেঙে ভেঙে আসে। নেট কানেকশন প্রবলেমই করতেছে আসলে, ইদানিং একটু সমস্যাই করতেছে। আচ্ছা ভিডিও করতেছি আমি, সমস্যা নাই, আপনারা আবার দেখতে পাবেন। জি স্যার, শেষেরটুকু বুঝতে পারছি। জি স্যার, ধন্যবাদ স্যার। তো অ্যাটেন্ডেন্স তো খুবই কম, এত পুয়ার অ্যাটেন্ডেন্স হলে তো হবে না, আপনাদের তো এত অ্যাটেন্ডেন্স হলে তো সমস্যা হয়। তারপরে এই যে ড্যাশগুলো যেগুলো আছে না, এগুলো রিমুভ করে দিতে হবে। নাও রিমুভিং দ্য সাফিক্সেস অফ দ্য ইকুয়েশন রেফার টু দ্য নিউ এক্সেস ইজ, অর্থাৎ নতুন অক্ষের সাপেক্ষে আপনার এই ইকুয়েশনটা হয়ে যাবে এইটা, বুঝছি যে ইলিপস। এটা হলো একটা আপনার উপবৃত্তের সমীকরণ, আগেরটা ছিল আপনার একটা অন্য ধরনের সমীকরণ, কিন্তু এটা পরিবর্তিত হয়ে নতুন অ্যাক্সেসের সাপেক্ষে সেটা হয়ে গেল আপনার একটা ইলিপসের সমীকরণ। এবার 2 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ রোটেশন অফ অ্যাক্সেস, অর্থাৎ রোটেটিং অফ অ্যাক্সেস থ্রু 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ আপনার যখন অ্যাক্সেসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, অর্থাৎ আপনার যদি অ্যাক্সেসগুলো এরকম থাকতো, এবার এক্স অক্ষটা 45 ডিগ্রি, এক্স অক্ষটা 45 ডিগ্রি হয়ে যাবে, ওয়াই অক্ষটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম বেঁকে যাবে, যে এখানে 45 ডিগ্রি। তখন আপনার যে এই ইকুয়েশনটার ফরম্যাটটা কি হবে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি এটা রোটেট করে, অর্থাৎ আপনার অক্ষটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি সেটা মুভ করে, তখন তার ইকুয়েশনটা আসলে কি হবে সেটা দেখুন। সেটা করার জন্য আমি যে এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি, প্রথমে আমি ইকুয়েশনটা লিখলাম, যেহেতু রোটেশন অফ অ্যাক্সেস আছে সেহেতু আমরা কি করলাম, রোটেশন অফ অ্যাক্সেসের যে দুটো ফর্মুলা আমরা অলরেডি আপনাদেরকে ডিসকাস করেছি, সেই দুটো ফর্মুলা আমি প্রথমে লিখলাম। তাহলে যেহেতু অ্যাঙ্গেল বলছে এখানে 45 ডিগ্রি, সেহেতু আমি 45 ডিগ্রিটা আমি জাস্ট থিটার ভ্যালুটার মধ্যে বসিয়ে দিলাম। তাহলে cos 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি, 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√2, sin 45 ডিগ্রির ভ্যালু জানি আমরা 1/√2। তাহলে এইটার দেখেন x ড্যাশ বাই √2, y ড্যাশ বাই √2, তাহলে দুইটা √2 থেকে √2 যে আমি লসাগু করে ফেললাম। ঠিক একইভাবে এখানে দেখুন জাস্ট আপনার সাইনটা কসটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে, আর ওয়াই ড্যাশে এই যে মাইনাসের জায়গায় প্লাস হয়েছে, আর জাস্ট দেখুন এই যে মাইনাসের জায়গায় প্লাস হয়েছে, আর সাইন গেল কসের জায়গায়, কস গেল সাইনের জায়গায়, এই পরিবর্তনটা মনে রাখতে হবে। এবার এই ভ্যালু যেগুলো আমরা যে এক্স এর ভ্যালু, যে দেখুন এক্স এর ভ্যালু আমি এটা পাইলাম, ওয়াই এর ভ্যালু আমি দেখুন এই যে এইটা পাইলাম, ওয়াই এর ভ্যালু এটা, এই এক্স এবং ওয়াই এর জায়গায় আমি ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করে দেবো, দেখুন এই যে রিপ্লেস করে দিলাম, আর কিচ্ছু করে নি, জাস্ট এক্স ওয়াই এর জায়গায় আমি এক নং ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো রিপ্লেস করে দিলাম। এইবার আমি সূত্রটা বাংবো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এই যে উপরে বাংলাম, পাওয়ারে আর রুটে যে কাটা 2 হলো, আর এখানে দেখুন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পেলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 আর √2 গুণ করলে হবে 2,
আর এখানে দেখুন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পাওয়ারের রুটে কাটলে থাকবে 2। আর এখানে 2 কে আমি লিখতে পারি, দেখুন এই 2 কে আমি লিখলাম √2 ইন্টু √2। আর বাকিগুলো দেখুন আমি এই যে এখানে লিখলাম, যেটা দেওয়া ছিল এটা এই যে এখানে লেখা থাকলো -4 কে লিখলাম 2 ইন্টু 2। তাহলে দেখুন 2 কে যেহেতু আমি লিখলাম √2 ইন্টু √2, তাহলে এই 2 ঠিক রেখে এই 2 কে আমি √2 ইন্টু √2 লিখতে পারি। আর নিচের √2 ঠিক থাকলো, উপরের সব কিছু ঠিক থাকলো, 3ও যে এখানে আছে 3ও ঠিক থাকলো। পরেরটার কথা আমরা যদি চিন্তা করি, এখানে জাস্ট এবার আমরা সূত্রটা যদি আমরা ভাঙি, হ্যাঁ, তাহলে দেখুন এই 2 কাটা। দেখুন আমি এই x ডে স্কোয়ারকে আমি 2 দিয়ে ভাগ করলাম, হাফ x ডে স্কোয়ার হয়ে গেল। এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে x ডে স্কোয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা আর এটা কাটা, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ হবে, এই যে গুণ হলো। আর এই 2 দিয়ে দেখুন আমি ভাগ করে দিলাম হাফ x ডে স্কোয়ার, এই 2 দিয়ে কাটাকাটি করে ফেললাম, এই 2 দিয়ে এখানে ভাগ করে লিখলাম। এখানে উপরের √2 নিচের √2 কাটা, তাহলে একটা √2 দিয়ে গুণ হবে, এই দেখুন √2 দিয়ে গুণ হলো। আর এখানে দেখুন একটা √2 কাটা, তাহলে দেখবে 2√2। তাহলে 2√2 দিয়ে আপনার -2√2 সামনে মাইনাস আছে, -2√2 দিয়ে এই ভিতরটাকে গুণ হলো। এই যে দেখুন গুণফলটা আমি যে এখানে -2√2 x ডেস -2√2 y ডেস, আর +3 ছিল +3। এইবার এখানে সিম্পলিফিকেশন হবে কীরকম হবে দেখুন, হাফ x ডেস স্কোয়ার আর হাফ x ডে স্কোয়ার, তাহলে আধা আর আধা যোগ হয়ে একটা হবে, একটার সাথে এ একটা কাটা। আর প্লাস x ডেস y ডেস মাইনাস x ডেস y ডেস কাটা। আর এখানে দেখুন আরেকটা জিনিস আছে কি, হাফ y ডেস হাফ y ডেস, দুইটা আধা আধা মিলে হলো একটা, আর এখানে আছে একটা, তাহলে একটা একটা মিলে হলো দুইটা। আচ্ছা, তারপর দেখুন √2x, তাহলে এখানে আছে +√2x আর এখানে আছে -2√2x, তাহলে দুইটা √2x থেকে একটা √2x চলে যাবে, তাহলে মাইনাস একটা √2x থেকে যাবে। আচ্ছা, তারপর হলো y ডেশ। আচ্ছা, এবার দেখুন আপনার এখানে আছে দুইটা -2√2y ডেশ আর এখানে আছে একটা √2y ডেশ, তাহলে দুইটা আর একটা মিলে হলো -3টা +3 এটা। এবার আপনার দেখুন ড্রপিং দ্য সাফিক্সেস, অর্থাৎ এই যে উপরে যে আপনার যে সাফিক্সগুলো এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্যাশগুলো দেখতে পাচ্ছেন, এই ড্যাশগুলো আপনার ড্রপ করে দিবেন। তাহলে ড্যাশগুলো ড্রপ করে দিলে আপনার দেখুন এইটা হয়ে যাবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। একটু বলেন তো আপনারা এটা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। একবার যখন দেখবো স্যার প্রবলেম হলে আপনাকে জানাবো। ঠিক আছে। জি স্যার, এখন বুঝছি। কিন্তু লোকজন তো কম কেন, নাকি কুরবানির ঈদ খেয়ে সবাই মোটামুটি হয়ে গেছে, স্টাক হয়ে গেছে? স্যার আসলে অনেকের ঈদ এখনো শেষ হয়নি, এই তো মানে কিন্তু ক্লাসে তো জয়েন আবার করা খুব অনেকে একটু সহজ। বাইরে গেছে, বেড়াতে গেছে, যার কারণে এরকম সমস্যা। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার যেখানে বেড়াতে যাবে আপনার অনলাইনে তো ক্লাস করা জয়েন করা যায়, এত সহজ। জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা নতুন অধ্যায় শুরু করব, এটা হলো পেয়ার অফ স্ট্রেট লাইন। আপনাদের কি মিডের সিলেবাসের কথা কিছু বলছি পর্যন্ত? আসলে স্যার এখনো বলা হয়নি, মেবি আজকের ক্লাসটা হলো মিড অনের সিলেবাস শেষ হয়ে যাবে আর কি। এরপরে আপনাদের মিডের পরীক্ষার ধৈর্য শুরু হবে আর কি, কীভাবে আপনাদের মিড অন পরীক্ষা হবে। তো মিড অনের পরীক্ষা দিতে হলে আপনাদের যেটা বলি সেটা হলো যে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, প্রাতিষ্ঠানিক ইমেল অ্যাড্রেস। আপনাদের সবার ইমেল অ্যাড্রেস অলরেডি হয়ে গেছে,
আমি যে নাম্বারটা আপনাদের জি স্যার। দিলাম মেসেঞ্জারে, সেখান থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলবেন। জি স্যার। তো আপনাদের জি স্যার। ইমেল অ্যাড্রেস ছাড়া আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা কিন্তু ওপেন হবে না। মানে গুগল ফর্মে আপনাদের যে এক্সামটা নিব সেই এক্সামটা আপনারা ওপেন করতে পারবেন না, ঠিক আছে? সো আপনারা জি স্যার। যারা পেমেন্ট বাকি থাকবে কিংবা এই প্রবলেম থাকবে তাদের দেখা গেল যে আপনার ইমেল অ্যাড্রেস পাবেন না, আর ইমেল অ্যাড্রেস না পেলে আপনার পরীক্ষা দিতে পারবেন না, মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাদের জি স্যার। কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে মিড অন পরীক্ষা নেওয়ার আগে। হ্যাঁ, জি আপনারা স্যার। সুবিধা মতো দেন যে কখন দিবেন, বাট নট মোর দেন মনে করেন যে 15 তারিখ কিংবা 20 তারিখের পরে তো আর যাওয়া যাবে না, কারণ 1.5 মাস পরে তো আমাদের আবার ফাইনাল পরীক্ষা হবে। সো অগাস্টের আপনার 15 থেকে 20 তারিখের মধ্যে আপনারা এই ঝামেলা সব মিটিয়ে ফেলেন, কারণ আমি তো একা না, আরও অন্য টিচারও তো আপনাদের পরীক্ষা নিবে। সো আপনাদের প্রবলেম কিন্তু তৈরি হয়ে যাবে আর কি। এই জন্য আপনাদের যাদের ডিউজ কিংবা অন্য কিছু ঝামেলা আছে, আপনাদের যেভাবে এসএমএস দিয়েছে সেটা দিয়ে আপনারা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। আর প্রাতিষ্ঠানিক ইমেল ছাড়া আপনাদের গুগল ফর্মে অ্যাক্সেস করতে পারবেন না। আর যদি অ্যাক্সেস না করতে পারেন তাহলে পরীক্ষা দিতে পারবেন না। আর নয়তো পরে আবার অন্য কোয়েশন দিয়ে পরীক্ষা দিতে হবে, টিচারের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে, মানে প্রবলেম তৈরি হয়ে যাবে আর কি। সো আপনাদেরকে আমি যেটা লিঙ্ক দিয়েছি অলরেডি, সেই লিঙ্কে আপনারা একটু কথা বলুন, ঠিক আছে? জি স্যার। অন্যান্য বেসে কিন্তু আমি পরীক্ষা নিয়ে নেব, ডেট দিয়ে দিয়েছি অলরেডি। সো আপনাদেরটাই শুধু বাকি আছে, এই আর কি সমস্যা। আচ্ছা, আমার একটা কল আসছে, জি স্যার, বুঝতে পারছি। স্যার আজকে ক্লাসের উপর নির্ভর করে স্যার আমাদের মিড হবে, আসসালামু আলাইকুম। তাই তো স্যার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, মামুন রশিদ। হ্যাঁ, বলেন। হ্যালো। লেটারটা আর একটু দেরি হবে, আমি যে একটু ক্লাসে আছি তো, ক্লাস নিচ্ছি, মানে ঝামেলার কারণে আমি রিভিউ করতে পারি নাই, ঠিক আছে? রিভিউ করে আপনাকে হয়তো আমি খুব শর্টলি দিয়ে দিব আর কি। হ্যাঁ, কালকে তো আমার সারাদিনই ক্লাস আছে। কালকে মানে সম্ভব হবে না আর কি, বুঝছেন? সকালেও ক্লাস আছে, বিকালেও ক্লাস আছে, তো ক্লাস নিয়ে তো আসলে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমাকে তো রিভিউ না করে দিলে ভুল থাকলে তো সম্ভব না আর কি, বুঝছেন না? যতটুকু করা যায় আমি একটু কারেক্ট ওয়েতে দিতে হবে আর কি। স্যাটারডের মধ্যে সবার তো ইনশাআল্লাহ মাইক্রোফোন অফ দেওয়ার চেষ্টা স্যারেরও। করতে হবে, হ্যাঁ? ঠিক আছে। একটু ওয়েট করেন স্যার, মনে হয় একটু ব্রেক নিচ্ছে। হতে পারে। ক্লাসের উপর তুলে হবে নাকি? হ্যালো, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয় না, আমি শুনতে পাচ্ছি, সমস্যা নেই। এক স্টুডেন্টে কল দিয়েছিল, সেই জন্য আমাকে কথা বলতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কয়েকজনকে দেখালামও যে আমাদের যে কতজন অ্যাডভাইজিং করেছে আমার কাছে। আজকে আমি একটু আগে লিস্ট নিয়েছি, হ্যাঁ? সো সেই লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমি দেখালাম আর কি, যে আসলে কতজন এখন পর্যন্ত আমার কাছে সমস্যা মধ্যে আছে আর কি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হলো হোমোজেনিয়াস কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, শরীফুল ইসলাম, জি স্যার, জি স্যার। বলবেন কিছু আপনি? স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি কিছু বলবেন? স্যার আমি স্যার এটা আগে ক্লাস করতে পারি নাই স্যার, স্যার দুইটা, এটা ফার্স্ট ক্লাস তো স্যার, হ্যাঁ, এই জন্য একটু স্যার স্টার্টিংটা একটু স্যার কনফিউশনে আছি স্যার। আপনার আগের ক্লাসের ভিডিও দেওয়া আছে, আপনি যখন এতে যাবেন, আমাদের যে জি স্যার, মেসেঞ্জার জি স্যার। গ্রুপটা আছে না, এটার উপরে যাবেন আপনি, দেখবেন চ্যাটিং এর মধ্যে আমি লিংক দিয়ে দিচ্ছি, ভিডিও লিংক,
আপনি ভিডিও দেখে নেবেন তাহলে হবে। আচ্ছা জি স্যার। স্যার স্যার মিড টার্ম কি কবে হতে পারে সম্ভব স্যার? মিড টার্মের তারিখ তো আপনাদের উপর ছেড়ে দিলাম, তাই না? আমি গ্রুপে জানিয়ে দেবো যে আপনারা ঠিক করে আমাকে জানাবেন 15 তারিখের মধ্যে কবে দিতে পারবেন সেটা আপনারা জানাবেন। সেটার ক্রাইটেরিয়া হলো যে আপনার প্রাতিষ্ঠানিক ইমেল লাগবে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ইমেল ছাড়া আপনাকে করতে পারবেন না। তো প্রাতিষ্ঠানিক ইমেল ছাড়া আপনার যেহেতু গুগল ফর্ম ওপেনই হবে না, আপনার জিমেইল দেওয়া হবে না, বুঝছেন? আপনাদের সবার নামে একটা করে ইমেল প্রেসিডেন্সি থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে আইডি নাম্বারটা, তারপরে @ দিয়ে মনে হয় স্টুডেন্ট এরকম দেওয়া, student.pu.edu.bd এরকম টাইপের। আচ্ছা, আমি এই অধ্যায়টা আমরা নেক্সট সেশনে শুরু করব। এই নেক্সট সেশনটা আপনারা একটু জয়েন করুন, আবার এটা কেটে যাবে। সেম লিঙ্ক দিয়ে আপনারা আবার জয়েন করুন। হ্যাঁ, আমি পরবর্তীতে শেষ করে দেবো ক্লাসটা। ঈদের মধ্যে যেহেতু অনেকেই নাই, পরে দেখা গেল যে আবার সমস্যায় পড়ে যাবে, আমি এক করে আবার আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। জি স্যার, জি স্যার, এটা ভালো হবে স্যার আমাদের জন্য। থ্যাংক ইউ স্যার। আপনারা স্যার কাইন্ডলি আজকের ক্লাস থেকে নির্ভর করবে আমাদের মিট, তাই তো স্যার? বুঝি নাই। হ্যাঁ, আজকের পরেই মিট। আপনি একটু আবার জয়েন করুন কাইন্ডলি। হ্যাঁ, স্যার আজকের ক্লাসের উপর নির্ভর করে মিট হবে নাকি স্যার হ্যাঁ, প্রথম আরো থেকে বাকি আছে। সব মিট? আবার জয়েন করুন। ওমর ফারুক, হ্যালো ওমর ফারুক, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমার সব ক্লাসে অ্যাটেন্ড ছিলা, যতগুলো ক্লাস হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার, আমি সব সবকটা ক্লাসে ছিলা না? যে আমাদের জি স্যার। আমাদের যে মিড পরীক্ষাটা হবে সেটা হলো কি, যে প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত যতগুলো ক্লাস হলো, হ্যাঁ, সবগুলো ক্লাস জি স্যার। মিলে আমাদের মিড 1 পরীক্ষাটা হবে। ঠিক আছে, আজকে পর্যন্ত মিড 1 এর ক্লাসটা হবে আমাদের। ঠিক আছে, জি স্যার। আর আমার পরীক্ষার সিস্টেম হলো কি, আমি মিড 1 শেষ করে মিড 1 একটা মিড 1 শেষ, তারপর মিড 2 যখন আমি পড়াবো তখন আমাদের মিড 2 এর পড়াটা মিড 2 এর মধ্যেই থাকবে, আবার সেটা আবার মিড 2 এরটা আবার ফাইনালে যাবে না। ঠিক আছে, এটা মনে রাখবা। আর জি স্যার। আর হলো স্যার মিড 2 এর পড়া কি ফাইনালে মানে অ্যাড হবে? সেটাই তো আমি বললাম, কি বললাম বুঝো নাই? স্যার বাইরে আসছে তো শুনলাম না, এটা মানে বাইরে আসছে। সেটা হলো মিড 1 এরটা মিড 1 এই শেষ, মিড 2 এরটা মিড 2 তেই শেষ, ফাইনালেরটা ফাইনালে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা স্যার ইন্ডিপেন্ডেন্ট। এটাই তো রুলস প্রেসিডেন্সি। হ্যাঁ, সেটাই তো নিয়ম। তো অনেকে আবার জিজ্ঞেস করতেছে যে কিভাবে হবে। তুমি অমর ফারুক না, তুমি তো জানো, একবার পরীক্ষা দিয়েছো না? জি স্যার, আমি আমার একটা সাথে করছি তো, আমি জানি, কিন্তু আপনার এই অনলাইনের পরীক্ষাগুলো আমি কখনো সেমই দেইনি। তো, অনলাইনে তো আর অন্য জিনিস হয়ে যাবে না, প্রেসিডেন্সিতে সব একই। আচ্ছা, তাহলে আসো আমরা এখানে এটা শেষ করে আমরা মিডল টাস্কের মতো এখানে শেষ করে দেব। আমরা ইমেলটা কি স্যার পাবো শীঘ্র? আই মিন আমাদের নাম্বারে কি মেসেজ করে দিবে? তুমি একটু, আমি যে নাম্বারটা দিয়েছি না ওটাতে একটু কল দিও, মেসেঞ্জার থেকে নাম্বারটা নিয়ে টেলিফোন করলে ওরা, তোমরা যেহেতু করে ফেলছো অ্যাডভাইজিং এবং টাকা পয়সা ক্লিয়ার, তোমরা ইমেল পেয়ে যাবে। ঠিক আছে, কল দিলেই তোমাকে হয়তো SMS কি বললো যে কোনো এটা তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, তারপর হলো পেয়ার অফ স্ট্রেট লাইনস।
পেয়ার অফ স্ট্রেট লাইন মানে বোঝা যাচ্ছে যে এক জোড়া সরল রেখা। তাহলে এক জোড়া সরল রেখা আসলে জিনিসটা কি, যে দুইটা সরল রেখা আছে এরকম, মনে করুন y is equal to একটা হলো m1x, আরেকটা আছে মনে করুন জুমে আজকে বিশাল সমস্যা করতেছে, বুঝতেছি না কিছু। একটা আছে মনে করুন y is equal to m1x, আরেকটা আছে মনে করুন y is equal to m2x, দুইটা সরল রেখা। এখন এই দুইটা সরল রেখাকে আপনারা যদি কম্বাইন করে লিখুন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, আমি এখানে যদি একটু লিখি যে বাম দিকে যদি আমি নিয়ে যাই m1x মাইনাস y, দুটো যদি আমি একসাথে গুণ করে লিখি এরকমভাবে, তাহলে কি হবে ব্যাপারটা দেখুন। অর্থাৎ এখানে দেখুন এই যে y is equal to m1x আছে না, তাহলে ওয়াইটা আমি এদিকে নিয়ে আসলাম, m2x আছে ওয়াইটা আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে ওই যে পক্ষান্তর হলে, তাহলে m2x মাইনাস y is equals to 0। এবার দেখুন আপনি এই প্রথম টার্মের সাথে প্রথম টার্ম গুণ করবেন, তাহলে দেখুন কি হবে, m1 m2 x স্কয়ার, তারপরে এটার সাথে এটা গুণ হবে মাইনাস m1 xy, তারপরে এটার সাথে এটা গুণ হবে y দিয়ে এটাকে গুণ হবে মাইনাস m2 x স্কয়ার, তারপরে মাইনাস আছে প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এবার দেখুন আপনি এটাকে যদি সিম্পলিফাই করেন তাহলে কি হবে দেখুন, m1 m2 x স্কয়ার, এখানে যদি একটা মাইনাস কমন নেন তাহলে কি হবে দেখুন, m1 প্লাস m2 xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। দেখুন ইকুয়েশনের ফর্মটা ওইটা আর এটার মধ্যে একটু কি মিল পাওয়া যাচ্ছে কিনা, বা মোটামুটি একটা মিলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা, যে দেখুন ওই টাইপের ইকুয়েশন যখন আমাকে থাকবে, এই টাইপের ইকুয়েশন যখন থাকবে ax স্কয়ার প্লাস 2x প্লাস by স্কয়ার, দেখুন এই যে 2x আছে এটার জায়গায় দেখুন আমার দেখুন কি চলে আসলো, মাইনাস m1 প্লাস m2, আর এটাকে দেখুন এই জন্য আমি x স্কয়ার b দ্বারা ভাগ করেছি, তাহলে ভাগ করলে কি আসলো দেখুন, এখানে আবার আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, তাহলে এখানে এইখানে যে দেখুন y স্কয়ারের পাশে আছে b, x স্কয়ারের বাম পাশে আছে a, এই জিনিসগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি। দেখুন আমার যে ইকুয়েশনটা আছে যে ax স্কয়ার, এই যে ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন ax স্কয়ার প্লাস স্যার দেখা যায় না, দেখা যায় না কেন, এটা শেয়ার দিয়েছি তো, দেখা যায় না স্যার
রেজানুল ভাই, কি অবস্থা ভাই আপনার? হ্যালো। খুব প্রবলেম করতেছে, আমি বুঝতেছি না কিছু। সমস্যাটা কোথায় কি? নাকি জুমেই সমস্যা? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা। আমার খুব প্রবলেম হচ্ছে আজকে, আমি বুঝতেছি না কিছু। অনেকদিন পরে শুরু করলাম তো। ওকে, তাহলে এই যে টোটাল আপনার যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা এক্স স্কোয়ার বি দ্বারা ভাগ করে দেব। তাহলে একটু জাস্ট দেখে নেন যে আমাদের উদ্দেশ্যটা আসলে কি, এটা কেন করতে যাচ্ছি। এটা করতে যাচ্ছি যে আমি উদ্দেশ্যটা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস টু আই সিক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো, এটা দ্বারা আমরা প্রমাণ করব যে এটা একটা ইকুয়েশন যেটা দ্বারা এ পেয়ার অফ স্টেট রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, যে স্যার স্ক্রিন দেখায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আশ্চর্য। আমি তো এখন দেখায় স্যার। শেয়ার দিয়েছি তো। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এটাকে আমি এ এক্স স্কোয়ার দ্বারা আমি ভাগ দিলাম। তাহলে ভাগ দেওয়ার পরে দেখুন এই যে বি ওয়াই স্কোয়ার, স্যার ইকুয়েশনটা একটু শুরু দিয়ে দেখাবেন স্যার, প্রবলেমের জন্য ভালো বুঝাইনি। আমি আবার দিতেছি, দেখুন। এই যে ইকুয়েশনটা আমরা যেখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু আই সিক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এক্স স্কোয়ার বি দ্বারা অন বুথ সাইড আমরা ভাগ করব। বাম দিকে আমি যে এক্স স্কোয়ার বি দ্বারা আমি ভাগ করব, ডান দিকে ভাগ করলে তো শূন্য হবেই, যেহেতু উপরে শূন্য আছে তাহলে তারপরে এটা শূন্য হবে। তাহলে বি ওয়াই স্কোয়ারটা আমি এই যে এখানে লিখে এটাকে আমি এক্স স্কোয়ার বি দ্বারা ভাগ করলাম। এই সেকেন্ড টার্মটাকে দেখুন আমি এখানে ভাগ করলাম, আর ফার্স্ট টার্মটাকে আমরা যে এখানে ভাগ করলাম। তাহলে এখানে দেখুন এক্স স্কোয়ারে কেটে ফেলে থাকবে যে এ বাই বি, আর এখানে দেখুন এক্স স্কোয়ারে কেটে ফেলে থাকবে একটা এক্স, তাহলে ওয়াই বাই এক্স থাকবে, আর এখানে থেকে যাবে টু আই এইচ বাই বি। আর এখানে দেখুন এই বি কাটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে রইল কি আমার ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এইবার এখানে একটা কথা আছে যে এটা আসলে দেখুন এক্স স্কোয়ার প্লাস সামথিং, এই যে এক্স, আমি যদি এরকম মনে করি সামথিং, মনে করি যে এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো। এটা এই ইকুয়েশনটা একটা দ্বিঘাত সমীকরণের মতো একটা হয়ে যায়, অর্থাৎ উপরে একটা স্কোয়ার আছে, তারপরে সামথিং ওয়ান, তারপরে একটা কনস্ট্যান্ট ইজিক্যালস টু জিরো। তো এখানে একটা শর্ত হলো যে আপনার একটা দ্বিঘাত সমীকরণ যখন থাকবে, আপনাকে একটু মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ রুট থাকবে দুইটা। দ্বিঘাত যত সর্বোচ্চ পাওয়ার, কোনো একটা ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে বা ঘাত যত থাকবে, সেই ইকুয়েশনের সর্বোচ্চ রুট বা মূল হবে ঠিক ততটা, কিংবা তার চেয়ে কম, কিন্তু কোনো মতেই তার চেয়ে বেশি নয়। এটাকে একটা মানে ডেকার্তের রুল বলে, এটাকে বীজগণিতে এটা আছে যে কোনো একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে সেই সমীকরণের মূল হবে ঠিক ততটা কিংবা তার চেয়ে কম। রেনে ডেকার্ট নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনি এটা আবিষ্কার করেছেন। তো এখানে দেখুন যে আমি যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এই জন্য আমরা দুইটা রুট ধরে নিলাম। একটা রুট মনে করলাম m1 আর একটা রুট মনে করলাম m2। তাহলে যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং তার রুটগুলো y বাই এক্স এবং তার ভেরিয়েবলটা হলো y বাই এক্স, তার রুটগুলো এত, তাহলে আমি সিম্পলি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে আপনাদেরকে বোঝাতে পারি। এক্সাম্পলটা যদি আমি এখানে দিই, তাহলে দেখুন এটার সাথে যদি আমি এখানে করে দিই, তাহলে এটা এই পাশেটা থাক, এটা দরকার হবে আমি এইখানে মুছে দিই। একটু জাস্ট ভালো করে একটু খেয়াল করে দেখুন, এরকম যদি হয়
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে তার মূল হবে 2 এবং 3। ভালো করে একটু খেয়াল করে দেখুন, মিডল টার্ম করলে এটার রুট হয়ে যাবে 2 এবং 3। ঠিক আছে, এই ইকুয়েশনকে যদি আপনারা সলভ করেন তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে থাকবে -2x আর হচ্ছে -3x। আপনারা যদি এটির একটু ডান দিকে যদি আপনারা মিডল টার্ম করে লিখেন তাহলে তার রুট পেয়ে যাবেন 2 এবং 3। তাইলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, x - 2 সমস্যা ইন্টু x - 3 ইজ ইকুয়ালস টু 0। দেখুন তো, এই যে মূল দুটা পাইলাম, মূল দুটার বিয়োগ ফল আকারে আমি যে লিখে দিলাম x - 2 ইন্টু x - 3, এই দুটো যদি এবার গুণ করেন তাহলে আপনি এটা পাবেন না? এটা অবশ্যই পাওয়া যাবে। তাহলে কোনো একটা সমীকরণের মূল যদি আমরা জানি তাহলে ভেরিয়েবল থেকে ওই মূল দুটা গুণ করে আমি কি করব, গুণ আকারে লিখতে পারবো। গুণ আকারে লিখতে পারলে সেই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এবার দেখুন সমীকরণ, এই সমীকরণের মূল দুটো হলো m1 এবং m2। তাহলে m1 এবং m2 যদি হয় তাহলে এটার ভেরিয়েবলটা হলো y/x, যে ভেরিয়েবলটা হলো y/x। তাহলে ভেরিয়েবলটা দিয়ে দেখুন, এই যে ভেরিয়েবলটা মাইনাস রুট, ভেরিয়েবলটা মাইনাস রুট, ভেরিয়েবল মাইনাস রুট, ভেরিয়েবল মাইনাস রুট। তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে দুইটা গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, যে পৃথক পৃথকভাবে 0 হলো। তাহলে y = m1x, y = m2x। অর্থাৎ আপনি এই যে ইকুয়েশনটা নিয়েছিলেন, এই যে একটা আপনার বড় একটা ইকুয়েশন, আলটিমেটলি দেখা গেল যে এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ দুইটা সমীকরণকে এটা আসলে নির্দেশ করে। ঠিক আছে, এবং যেখানে যে আমি m1 এবং m2 আমি যে এখানে নিয়েছি, দেখুন এই যে m1 এবং m2, এই m1 এবং m2 আসলে কি? m1 এবং m2 হলো, আপনাদের গত ক্লাসে আমি দেখিয়েছি, m1টা হলো তার ঢাল, এবং সেই মানগুলো দেখুন এইভাবে বের করা যায়। যে দেখুন এই যে এই ইকুয়েশনের সাথে আপনি যদি কম্পেয়ার করে দেখুন, তাহলে এক্স স্কোয়ারের সাথে আছে, দেখুন এই যে এক্স স্কোয়ারের সাথে, এই যে এক্স স্কোয়ারের সাথে আপনি দেখুন a/b, এটা আমি যদি বলি এক্স স্কোয়ার, এটাকে যদি আমি ভাগ করে দিই a/b, বিকে যদি আমি এখানে ভাগ করে দিই, এভাবে আমি লিখতে পারবো। আর ওয়াই স্কোয়ারকে যদি আপনি ফ্রি করে ফেলেন আর কি, তো এখানে বিটাকে যদি না রাখেন, এই বিটাকে যদি আপনি ভাগ করে দেন তাহলে a/b হয়ে যাবে। তাহলে এই এক্স স্কোয়ারের সাথে কোফিশিয়েন্ট হলো a/b, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে কোফিশিয়েন্ট হলো m1 m2, তাহলে m1 m2 এর মান হলো a/b। এই যে দেখুন এখানে লেখা রয়েছে, এই যে m1 m2 এর মান হলো a/b। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন, দেন m1 + m2, এই যে এখানে দেখুন দ্বিতীয় যে টার্মটা আমি এখানে বের করেছিলাম এটা হলো -m1 + m2। তাহলে এটাকে যদি আপনি b দিয়ে ভাগ করে ফেলেন তাহলে 2h/b হবে। এখানে x এর সাথে কোফিশিয়েন্ট আছে, দেখুন 2h/b, আর এই মাইনাসটা আপনি যদি ডান দিকে গুণ করে দিয়ে দেন তাহলে -2h/b হবে। তাহলে এই যে এই ভ্যালুটা দেখুন এখানেও বের হয়ে গেল, m1 + m2 = -2h/b। এই জিনিসটা আপনার এখানে চলে আসে। তাহলে এই m1 এবং m2 এর মান আপনি যদি এই যে এখানে বসান, এই গুণ করে যদি বসান, তাহলে আপনার গিভেন যে ইকুয়েশনটা ছিল, এই যে এইখানে যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা আপনার চলে আসবে। আর এগুলো হলো সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। যে এগুলো m1 এবং m2 এখানে আসলে সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক তৈরি করলো। অ্যাট দ্য সেম টাইম এটা আবার ওই সমীকরণগুলার ঢালও এটা রিপ্রেজেন্ট করলো। একসাথে আপনার অনেকগুলো জিনিস, এই সেম জিনিস আপনার এখানে রিপ্রেজেন্ট করলো। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের যে একটা সমীকরণ যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটার প্রুফটা এখানে আমাদের ছিল আসলে, যে পেয়ার অফ স্ট্রেট লাইন যে রিপ্রেজেন্ট করে, পেয়ার অফ স্ট্রেট লাইনটা কীভাবে হয় সেই প্রুফটা আপনাদেরকে আসলে থিওরিটিক্যালি দেখানো হলো। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন যে এই যে আপনার যে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটাই আপনাকে এখানে দেখানো হলো। তাহলে এই দুটি ইকুয়েশনের পাস থ্রু দ্য অরিজিন। কারণ কি, আপনার গত ক্লাসে যে দেখিয়েছি যে +c থাকলে এটা অরিজিন দিয়ে যায় না, তাহলে এখানে c নেই, তাহলে এই ইকুয়েশনটা পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা, তারপরে দেখুন ওই ইকুয়েশনটা, আগের ইকুয়েশনের মধ্যে এই দুইটা টার্ম ছিল না,
তাহলে এই দুটা টার্ম যদি থাকে তখন এটা হয়ে যায় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই দুটা টার্ম না থাকলে হয়ে যাবে হোমোজিনিয়াস। এই যে দেখুন এখানে কথাটা বলা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে হোমোজিনিয়াস। এই যে হোমোজিনিয়াস কথা বলা আছে, হোমোজিনিয়াস কোয়াড্রেটিক ইকুয়েশন। হোমোজিনিয়াস মানে কি আপনার সবগুলা টার্মের পাওয়ার সেম থাকবে, 2 থাকবে, এই জন্য এটাকে আমরা হোমোজিনিয়াস বলছি। এখানে 2gx 2fy নাই, তো যদি 2gx 2fy থাকে তখন এটাকে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলবো, যেটাকে আমরা বলতেছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে, জেনারেল, অর্থাৎ এখানে আপনার হোমোজিনিয়াস না। তো এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আপনার দুইটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বা রিপ্রেজেন্ট করবে যদি এই শর্তটা ফুলফিল করে। অর্থাৎ যে আপনার দেখুন এ বি সি, এই যে কোণা বরাবর লিখবেন, তারপরে এই লাইন বরাবর এইচ জি, এই লাইন বরাবর এইচ জি, তারপরে এখানে এফ, এখানে এফ, এভাবে মনে রাখতে হবে। কর্ণ বরাবর এবিসি, এইচ জি, দুই জায়গায় এফ। আচ্ছা, এবার দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যে এখানে যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা থেকে আপনাকে কিছু জিনিস বের করে নিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে এইটা আসলে দুইটা সমীকরণ নির্দেশ করে। তো সেটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজ কি আপনাকে একটু দেখতে হবে। সেই কাজটা হলো কি, দেখুন আমি এখানে একটু দেখাচ্ছি, একটা অঙ্ক এটা করে দিব, আর বাকি দুইটা থাকবে, এই দুইটা আপনারা করবেন, তারপর আমরা একটা পরীক্ষা দেব। আচ্ছা দেখুন, এই যে এ এক্স স্কোয়ারের সাথে কোফিশিয়েন্ট যেটা থাকবে এটাকে আমরা এ বলবো। ভালো করে খেয়াল করে দেখুন, এক্স এর সাথে যেটা থাকবে এই চিহ্ন সহ কিন্তু বলতে হবে সবসময় 2h, এটা যেটা থাকবে 2h। এখন কথা হলো, মনে করুন আমার থাকলো 2h না থেকে 2h xy না থেকে আপনার 3xy থাকলো, তখন কি করবেন? তখন এই এইচ এর মান আপনাকে বের করতে হবে, যে এই এইচ এর মানটা নিয়ে তো আমাকে যে এখানে বসাতে হবে। তখন আমি একটা ইকুয়েশন আমি লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস, এখানে মনে করেন যে 2x স্কোয়ার আছে, প্লাস মাইনাস দিই, আমি একটা শব্দ প্লাস দিলে হবে না, আমি যদি এই যে এখানে একটা মাইনাস দিই, মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস 3x প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0 ধরে নিন। মনে করেন যে এই ইকুয়েশনটা আপনি এখানে একটা ফরম্যাট আপনার এই যে এখানে ধরে নিলাম, ঠিক আছে এটার। তাহলে দেখুন আমি ভ্যালুগুলো কীভাবে বের করতে, জাস্ট টেকনিকটা বলে দিয়ে আপনারা কিন্তু বের করে ফেলতে পারবেন, এবং খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের একটা অঙ্ক আমি আপনাদেরকে পরীক্ষা দিব। আচ্ছা, তাহলে আমি যদি এই যে এরকম দেখুন, এখানে এক্স স্কোয়ারের সাথে কোফিশিয়েন্ট আছে 2, তাহলে এ এর মান লিখবো আমি 2, এ ইজ ইকুয়ালস টু 2। তারপরে দেখুন আপনার এখানে আছে 2h, কিন্তু এক্স এর সাথে যেটা থাকবে এটাকে আমরা h বলবো। তাহলে এক্স এর সাথে আছে দেখুন 3, তাহলে h এর মান কত হবে? তাহলে h এর মান এই যে 2 আছে না, এই 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, যেহেতু 2 আকারে লিখতে পারতেছি না। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে আমি যদি ভাগ করি, ভাগ করে, তাহলে আমার 3 ঠিক থাকে, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে h ইজ ইকুয়ালস টু হলো 3/2। আর এখানে যদি 6 থাকতো, মনে করেন এখানে 6 ছিল, তাহলে h এর মান হবে 2 × 3। তাহলে এই 2 সূত্রে 2 কে ফেলবে, আর এই আমি 3টা নিয়ে আমি এখানে শুধু লিখতাম, ঠিক আছে, এভাবে আপনার লিখতে হবে। তারপরে দেখুন by², তাহলে y স্কোয়ারের জায়গায় ঠিক থাকবে, b এর মান হবে -1, b ইজ ইকুয়ালস টু হবে -1। তারপরে দেখুন 2gx, কিন্তু আমার এখানে আছে -3, তাহলে এই দুইটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে। তাহলে আপনার g ইজ ইকুয়ালস টু হবে -3/2। তারপরে দেখুন 2f আছে, তাহলে 2f এর জায়গায় আছে 5, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, যে এই দুইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে f ইজ ইকুয়াল টু হলো 5/2, 5/2। আর c ইজ ইকুয়াল টু দেখুন 2। এই মানগুলো যদি আপনি এই ইকুয়েশনে বসান, যদি তার মান 0 আসে, যদি আসে, নাও আসতে পারে, যদি 0 আসে তখন আমরা এটাকে বলবো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে।
আদারওয়াইজ আমরা বলবো যে এটা দুইটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করে না। এই জিনিসগুলো জাস্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে যে এখানে শো করেছি, দেখুন আমি তিনটা আপনাদেরকে আমি এখানে লিখে দিয়ে এলাম, তিনটার মধ্যে আমি প্রথমটা আপনাদেরকে করে দেখাইছি, বাকি দুইটা আপনারা নিজেরা করবেন, করে আমাকে গ্রুপে ছবি দিয়ে দিবেন। গ্রুপে ছবি দিয়ে দিলে গ্রুপ থেকে আমি দেখবো যে আসলে কারটা হয়েছে, কেউ কারোটা না দেখে আপনারা করার চেষ্টা করবেন। তাহলে প্রথমটা দেখুন, এই যে এই ইকুয়েশনটা যেটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে এটা আমি এখানে লিখলাম। তাহলে এ এর মান হলো -3, কারণ এক্স স্কয়ারের সাথে এই যে উল্টাপাল্টা থাকতে পারে, এক্স স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা হলো আমার এ এর মান, আর বি হলো ওয়াই স্কয়ারের মান। তাহলে ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট আছে দেখুন 3, তাহলে বি এর মান 3 লিখলাম। আর এইচ এর মান দেখুন আছে -8, তাহলে -8 কে 2 দিয়ে ভাগ করতে হবে, যে সহগটা দিয়ে, তাহলে এইচ এর মান হয়ে যাবে -4। তারপরে দেখুন এই জি এর মান 2gx, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে যে -29/2। তারপরে এফ এর মান, তাহলে এফ এর মানকে 2 দিয়ে ভাগ করতে হলে তাহলে 3/2। আর সি এর মান তো এই যে 18, এই যে 18 সি এর মান বসে গেল। এইবার এই মানগুলো আমরা যে আমাদের ফর্মুলাটা জানি ডেল্টার মধ্যে আমরা বসাবো, এই ডেল্টার মধ্যে বসালাম। দেখুন এ বি সি এর জায়গায় যে মানগুলো যা পাইলাম আমি যে এখানে বসালাম, এটা ক্যালকুলেটর দিয়ে ব্র্যাকেট চেপে চেপে আপনারা যে এখানে মানটা বের করে বসাবেন, দেখবেন 0 আসবে। তাহলে হ্যান্স দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ এ পেয়ার অফ স্ট্রেট লাইন। কারণ কি, এখানে যদি আমরা 0 পাই তাহলে আমরা বলতে পারবো, আর যদি 0 না পাই তাহলে হ্যান্স দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ নট, এখানে আপনারা নট লিখে দেবেন, ঠিক আছে? নট লিখে দিলে উত্তর হয়ে যাবে। বলেন তো আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা, কারোর সমস্যা আছে? কেউ কি আছেন নাকি নাই? স্যার স্যার, বুঝতে পারি। জি স্যার। হ্যাঁ। এটা কি বোঝা গেছে বলেন তো, যা বললাম আমরা? না স্যার, পুরোপুরি বুঝিনি স্যার।